নতুন অর্থবছরের বাজেটকে সরকার জনবান্ধব হিসেবে তুলে ধরছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর ঘোষণা, শিশুখাদ্য ও ওষুধের দাম কমার সম্ভাবনা, প্রযুক্তিপণ্যে কর সুবিধা সব মিলিয়ে বাজেটে স্বস্তির বার্তা দেওয়ার চেষ্টা স্পষ্ট। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় প্রশ্ন হল, কাগজে কলমের এই স্বস্তি কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের বাজারের ঝুড়িতে পৌঁছাবে? অভিজ্ঞতা বলছে, কর কমলেই পণ্যের দাম কমে না। অতীতে বহুবার দেখা গেছে, কর ও শুল্ক হ্রাসের সুবিধা ভোক্তার কাছে না গিয়ে আটকে গেছে মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়িক চক্রের কাছে। ফলে বাজেটে চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, ভোজ্যতেল সহ বিভিন্ন পণ্যে কর কমানোর ঘোষণা যতটা আশাব্যঞ্জক, বাস্তবায়ন নিয়ে সংশয়ও ততটাই প্রবল। অন্যদিকে ল্যাপটপ, কম্পিউটার ও বৈদ্যুতিক গাড়িতে কর সুবিধা ভবিষ্যৎ অর্থনীতির জন্য ইতিবাচক। কিন্তু প্রশ্ন হল, যখন সাধারণ মানুষ এখনও খাদ্য মূল্যস্ফীতির চাপে হিমশিম খাচ্ছে, তখন এসব সুবিধা কতটা বৃহৎ জনগোষ্ঠীর জীবনমান বদলাতে পারবে? প্রযুক্তি ও পরিবেশ বান্ধব খাতের উন্নয়ন গুরুত্বপূর্ণ, তবে পেটের অর্থনীতি সংকটে থাকলে উন্নয়নের এই বার্তা অনেকের কাছেই দূরের গল্প হয়ে যেতে পারে। বাজেটের আরেকটি দিক আরও উদ্বেগজনক। রড, ট্রান্সফরমার, গ্যাস সিলিন্ডার, বাইসাইকেল সহ কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বাইসাইকেলের ওপর বাড়তি কর পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে হয়। একদিকে বৈদ্যুতিক গাড়িকে উৎসাহ দেওয়া হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত যানবাহনের ব্যয় বাড়ানো হচ্ছে, এ যেন নীতির মধ্যেই দ্বৈততা। সব মিলিয়ে এবারের বাজেট এক ধরনের দ্বৈত বার্তা বহন করছে। এক হাতে স্বস্তির প্রতিশ্রুতি, অন্য হাতে ব্যয়ের নতুন চাপ। সরকার রাজস্ব বাড়াতে চায়, আবার জনগণকেও স্বস্তি দিতে চায়। কিন্তু এই ডিউ লক্ষ্য কতটা ভারসাম্যপূর্ণভাবে বাস্তবায়িত হবে, সেটি এখন বড় প্রশ্ন। শেষ পর্যন্ত বাজেটের সাফল্য কর কমানোর ঘোষণায় নয়, বাজারে তার প্রতিফলনে। যদি নিত্যপণ্যের দাম না কমে, অশ্লীল মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনযাত্রার ব্যয় একই থাকে, তবে বাজেটের প্রশংসা কেবল বক্তৃতা ও সংবাদ সম্মেলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। জনগণ ঘোষণার চেয়ে ফলাফল দেখে